নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কোন গাছটিকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো এটি হচ্ছে একটি নাস্টারসিয়াম গাছ। এটি সাধারণত শীতকালীন গাছ এবং এই গাছটি কিন্তু একটি বুশি টাইপের। তো আমরা এই গাছটিকে কিন্তু খুবই সহজে হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু আমরা খুবই সহজে এই গাছটিকে করে নিতে পারি। গাছটির পাতাগুলি দেখে আপনারা বুঝতেই পারছেন গাছটি কিন্তু অনেকটা পদ্ম গাছের পাতার মতন দেখতে, এবং গাছটির ফুলগুলিও দেখে আপনারা ঠিক বুঝতেই পারছেন ফুলগুলি কিন্তু অসম্ভব সুন্দর হয় এবং গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। এছাড়া আমরা মার্কেটে কিন্তু এই গাছটিকে বিভিন্ন কালার ভেরিয়েন্টের মধ্যেও কিন্তু আমরা পেয়ে যাই। তো আজকে আমরা এই নাস্টারসিয়াম গাছটিরই সঠিক পরিচর্যা করে কীভাবে আমরা গাছটিকে খুব সুন্দরভাবে গ্রো করিয়ে গাছটিকে থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল নিতে পারি তারই ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন, যাতে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা খুবই সহজে আপনাদের ছাদ বাগান কিন্তু গড়ে তুলতে পারেন। তো প্রথম অবস্থায় আমি গাছটিকে মার্কেটে থেকে আনার পরে কিন্তু গাছটির এই রকম অবস্থা ছিল এবং গাছটিকে এই অবস্থাতে কিন্তু আমরা যে মাটিতে প্রতিস্থাপন করব সেই মাটি আমাদের কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুতির সময় আমি এখানে 60% নিয়েছিলাম নর্মাল গার্ডেনিং সয়েল এবং বাকি 30% নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার, এবং বাকি যে 10% সেই 10% কিন্তু আমি এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সরষের খোলের গুঁড়ো এই সারগুলিকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে 1 সপ্তাহ আগের থেকে কিন্তু আমি মাটিটি প্রস্তুত করে রেখেছিলাম। তারপরেই কিন্তু আমি আমার এই গাছগুলিকে এই মাটির টবে প্রতিস্থাপন করেছিলাম এবং প্রতিস্থাপন করার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে এই গাছগুলিকে কিন্তু 2 দিন ছাওয়ায় রেখে দিতে হবে। তারপরেই কিন্তু আমরা এই গাছগুলিকে আমাদের যেই স্থানে বাড়ির যে স্থানে সূর্যের আলো 8 থেকে 9 ঘন্টা পৌঁছায় সেই স্থানে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিকে রেখে দেবো, কারণ এই গাছগুলি কিন্তু সূর্যের আলো খুবই পছন্দ করে। তো আমরা যত বেশি যেখানে সবথেকে বেশি সূর্যের আলো পড়ে যে স্থানে, সেখানে যদি আমরা গাছগুলিকে রাখি তাহলে কিন্তু আমাদের এই গাছগুলি খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করবে। এবং গাছটি রোপণ করার পরে কিন্তু আমরা কখনোই আমাদের এই গাছগুলিতে সঙ্গে সঙ্গে বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো রকমের খাবার প্রয়োগ করব না, যেহেতু আমরা মাটি প্রস্তুতের সময় বিভিন্ন রকমের খাবার দিয়ে মাটিটি প্রস্তুত করেছিলাম। তো গাছটির মোটামুটি 20 থেকে 22 দিনের মধ্যে আমরা কিন্তু গাছটিতে আর কোনো রকমের খাবার প্রয়োগ করব না। পরবর্তীকালে গাছটি একটু গ্রোথ হলে তখন কিন্তু আমাদের এই গাছটিতে এক খোল পচা জল, আমরা যে সরষার খোল বা মাস্টার কেক সেটিকে 4 থেকে 5 দিন আমরা পচিয়ে তারপরে কিন্তু সেই লিকুইড সারটি আমরা তার সঙ্গে জল মিশিয়ে একদম পাতলাভাবে কিন্তু আমাদের এই গাছগুলিতে ব্যবহার করব। তাহলেই আপনারা দেখতে পাবেন আপনাদের গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে। এবং এই খোল পচা জল কিন্তু আমরা সপ্তাহে 1 বার করে ব্যবহার করব। তো গাছটির বয়স যখন 30 থেকে 35 দিন, সেই পরিস্থিতিতে কিন্তু আমরা আমাদের এই গাছটিতে একটু রাসায়নিক সার ব্যবহার করব, যাতে আমাদের এই গাছটির গ্রোথ আরও খুব ভালোভাবে হয়। তো রাসায়নিক সার হিসেবে আমরা এখানে ডিএপি ব্যবহার করব। তো ডিএপি কীভাবে ব্যবহার করব? আমরা সপ্তাহে যে সরষার খোলের পচা যে জলটি আমরা ব্যবহার করছি সেই জলের সঙ্গে কিন্তু আমরা টব প্রতি, আমরা যদি এই গাছটিকে 6 ইঞ্চির টবে রোপণ করি তাহলে টব প্রতি কিন্তু আমরা 3 থেকে 4 দানা ডিএপি নিয়ে সেই খোল পচা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের এই গাছটিতে ব্যবহার করব। ডিএপি ব্যবহার করার ফলেই আপনারা দেখতে পাবেন আপনাদের গাছগুলির যে গ্রোথ আগের তুলনায় কিন্তু আরও প্রচুর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের গাছটি কিন্তু আরও হেলদি হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু গাছে কুড়ি না আসা অবধি কিন্তু আমাদের শুধুমাত্র এই গাছটিতে 2টি সার আমাদের ব্যবহার করতে হবে, শুধুমাত্র সরষের খোল পচা জল এবং ডিএপি। এই 2টি সারের প্রয়োগেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে এবং গাছটি কিন্তু খুব বুশি হয়ে যাচ্ছে কোনো রকমের পিঞ্চিং ছাড়াই। এই গাছটি কিন্তু কোনো রকমের পিঞ্চিং করার প্রয়োজন নেই। অন্যান্য গাছগুলিকে আমাদের যেরকমভাবে পিঞ্চিং করতে হয় সেই তুলনামূলকভাবে কিন্তু আমরা কখনোই আমাদের এই গাছটিতে কিন্তু পিঞ্চিং করব না, কারণ এই গাছটি কিন্তু অটোমেটিক্যালি পিঞ্চিং ছাড়াই কিন্তু আপনারা দেখতে পাবেন বুশি হয়ে যাবে। এবং আমরা যে ডিএপি সারটি ব্যবহার করব সেটি কিন্তু শুধুমাত্র 15 দিনে 1 বার করেই ব্যবহার করতে পারি। যে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তার সতর্কতাগুলি কিন্তু আপনারা জেনে নেবেন। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে কিন্তু আপনারা দেখতে পাবেন গাছটির পাতা কিন্তু পুড়ে গেছে এবং গাছটি কিন্তু বেশিরভাগ টাইমে মারাও যেতে পারে। তো অবশ্যই সেই সারটির সতর্কতা জেনে তারপরেই কিন্তু আপনারা যে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন।
এরপর আমরা চলে আসি গাছটিতে কীটনাশকের ব্যাপারটা। সাধারণভাবে গাছটিতে পোকামাকড়ের আক্রমণ খুব একটা বেশি হয় না, তবুও আমাদেরকে কিন্তু 10 থেকে 15 দিনে অবশ্যই একবার যে কোনো ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করতেই হবে। তো কীটনাশক হিসেবে আমরা যদি এখানে কাকা ব্যবহার করি, শীতকালীন যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু কাকা যে কীটনাশক সেটি কিন্তু খুব ভালো ফলাফল আমরা পেয়ে থাকি। তো আপনারা যদি কাকা কীটনাশক না পান তাহলে যে কোনো রকমের কীটনাশক কিন্তু 15 দিনে অন্তত একবার করে অবশ্যই ব্যবহার করবেন। তা না হলে আমরা অনেক সময় দেখি পোকামাকড়ের আক্রমণের কারণে কিন্তু গাছটির যে পাতাগুলি কিন্তু পোকামাকড় খেয়ে নেয়। এর ফলে গাছটির যে বৃদ্ধি সেটি কিন্তু অনেকটা কমে যায়। তো অবশ্যই 15 থেকে 20 দিনে আপনারা অন্তত একবার করে যে কোনো রকমের কীটনাশক কিন্তু গাছগুলিতে স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, এত অবধি কিন্তু গাছে কুড়ি না আসা অবধি কিন্তু আমরা শুধুমাত্র এই পরিচর্যা করব। আর গাছে কিন্তু শুধুমাত্র এই দুটি খাবার ছাড়া আর অন্য কোনো রকমের খাবার কিন্তু আমরা আমাদের এই গাছটিতে ব্যবহার করব না। এরপর আমরা যখন দেখতে পাবো আমাদের গাছগুলিতে কুড়ি আসতে শুরু করেছে, তখন সেই পরিস্থিতিতে কিন্তু আমরা এতদিন যে খোল পচা জল এবং ডিএপি এই দুটি সার শুধুমাত্র আমাদের এই গাছটিতে ব্যবহার করে আসছিলাম, এরপর থেকে কিন্তু আমরা আমাদের এই গাছটিতে এই দুটি সারের মধ্যে কোনো সারই কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে ব্যবহার করতে পারবো না। যেহেতু আমাদের গাছে কুড়ি চলে এসছে, এই সময় কিন্তু আমাদের একটু পটাশ জাতীয় খাবার আমাদের এই গাছগুলিতে বেশি করে দিতে হবে, যাতে আমাদের এই গাছগুলিতে আরও বেশি পরিমাণে কুড়ি আসে এবং যতগুলি কুড়ি আসবে প্রত্যেকটি কুড়ি থেকে যাতে ফুলগুলি খুব ভালোভাবে প্রস্ফুটিত হতে পারে। তো সেই কারণে আমাদের এখানে কিন্তু পটাশ সার ব্যবহার করতে হবে। তো পটাশ সার সাধারণত মার্কেটে দু ধরনের পাওয়া যায়। একটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটিকে আমরা NPK 0050 নামেও জেনে থাকি, এবং আরেকটি হচ্ছে এমওপি বা মিউরেট অফ পটাশ, যেটিকে আমরা সাধারণত লাল পটাশ নামেও জেনে থাকি। এই দুটি সারের মধ্যে যে কোনো একটি সার কিন্তু আমরা আমাদের গাছগুলিতে ব্যবহার করতে পারি, তবে সবথেকে ভালো ফলাফল কিন্তু সালফেট অফ পটাশে আমরা পেতে পারি এবং এটির যে বাজার মূল্য সেটি কিন্তু তুলনামূলকভাবে লাল পটাশের থেকে একটু বেশি। তাই আমরা সাধারণভাবে 90% বাগানিটাই কিন্তু লাল পটাশটা একটু বেশি ব্যবহার করি। এবং এই পটাশ সার কিন্তু আমরা হাফ লিটার জলে 1/4 টিস্পুন আমরা পটাশ সার নিয়ে কিন্তু জলে খুব ভালোভাবে গুলে তারপরে কিন্তু আমরা আমাদের এই টবগুলিতে ব্যবহার করব। এবং এই পটাশ সারটি কিন্তু আমরা 15 দিনে একবার করে আমাদের এই গাছগুলিতে ব্যবহার করতে পারি। এই পটাশ সার প্রয়োগ করার 1.5 থেকে 2 সপ্তাহ পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ গাছ ভরে কিন্তু কুড়ি চলে এসছে। এবং এই কুড়ি থাকা অবস্থায় কিন্তু আপনারা পটাশ যে সার এটি কিন্তু জলে গুলেও আপনাদের গাছে কিন্তু স্প্রে করতে পারবেন। এবং গাছে কুড়ি আসার পরে গাছটির ফুল যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে, এর পরবর্তীকালে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে কোনো রকমের সার প্রয়োগ করব না। যত রকমের সার আমরা ব্যবহার করেছিলাম সব রকমের সার কিন্তু ব্যবহার করা আমাদের বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র এই সময় কিন্তু আমাদের গাছটিতে নর্মাল জল দিতে হবে, আর কোনো রকমের সার কিন্তু আমরা প্রয়োগ করব না। তো এইভাবে খুবই সহজে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে শুধু নাস্টারসিয়াম গাছ বলে না, যে কোনো রকমের গাছ কিন্তু আমরা শুধুমাত্র কিছু পরিচর্যা করে এবং কিছু সতর্কতা অবলম্বন করে কিন্তু আমরা খুব ভালো গাছ কিন্তু আমরা করতে পারি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং আপনাদের যদি মনে হয় ভিডিওটি থেকে আপনারা একটু হলেও ইনফরমেশান পেয়েছেন বা আপনাদের উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটু কমেন্ট করবেন।